আছে, আরেকজন ওনার সাথে ছিল, ও ইচ্ছা মতন আমাকে বাড়ি দিতেছিল। মাঝরাতে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ পুলিশ গাড়ি থামালো, কোনো কারণ ছাড়াই কলার চেপে ধরলো, শুরু হলো লাঠিপেটা। ভাবছেন কোনো ভয়ঙ্কর সন্ত্রাসীর কথা বলছি? একদমই না দর্শক, এই ঘটনা ঘটেছে খোদ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার নাইম হাসানের সাথে। কি অ্যারেঞ্জমেন্ট করতে জানেন? তামিম ইকবাল কি বলেছে? দেশের মাটিতে নিজেদের পুলিশের হাতেই যদি একজন আন্তর্জাতিক তারকার এমন করুণ পরিণতি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? কারণ আজকে আমার সাথে হয়েছে, ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন? আসবেন না। এতগুলো 100 জন মানুষ আসবে। আর অন্যদিকে উদ্ধার হওয়া এক রাজনৈতিক নেতার শরীরে ভয়ঙ্কর নির্যাতনের দাগ থাকার পরেও পুলিশের দাবি তিনি নাকি নিজেই নিজেকে গুম করেছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেখানে কি তবে আবারও পুরনো ফেসিবাদের ছায়া ফিরে আসছে? চলুন দর্শক, আজকের এই চাঞ্চল্যকর ঘটনাগুলোর পেছনের খবর, আইনের ফাঁকফোকর এবং ভেতরের আসল সত্যটা পুরোপুরি মিলিয়ে দেখা যাক। পুরো বিষয়টি জানলে আপনারাও হয়তো দ্বিতীয়বার নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য হবেন। ঘটনার শুরু গত শুক্রবার রাতে। ঢাকার প্রিমিয়ার লিগের খেলা শেষ করে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান ফিরছিলেন নিজের শহর চট্টগ্রামে। ফ্লাইট কিছুটা বিলম্বিত হওয়ায় রাত 10:20 তিনি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামেন। বাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাঁড়া করেছে, উনি হলো সিএনজি ড্রাইভার। আমি এরপর খুব সাধারণ একটি সিএনজি অটোরিকশায় চড়ে বাড়ির দিকে রওনা হন। লালখান বাজারের ফ্লাইওভার থেকে নামার সময় ঘটে বিপত্তি। হঠাৎ করেই একদল পুলিশ তাদেরকে সিএনজি থামার সিগন্যাল দেন। রাস্তায় পুলিশ গাড়ি থামাবেন, রুটিন চেক করবেন, এটাই তো স্বাভাবিক নিয়ম। নাইম হাসানও ভেবেছিলেন এটি নিয়মিত তল্লাশি, কিন্তু ডিবি বা ডিটেকটিভ ব্রাঞ্চ পরিচয় দেওয়া ওই ব্যক্তিরা কোনো কথা না বলেই চালকের কাছ থেকে কাগজপত্র কেড়ে নেয়। নাইম যখন সিএনজি থেকে নেমে নিজের পরিচয় দিয়ে ব্যাগ চেক করার কথা বলেন, ঠিক তখনই কোনো উস্কানি ছাড়াই শুরু হয় পুলিশের পৈশাচিক আস্ফালন। পরে আমি বলছি আপনি ব্যাগ চেক করেন, বলতে তুই গাড়িতে উঠ, গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আমি বলছি, আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে খুলশী থানার এসআই এবং তার সাথে সাদা পোশাকে থাকা একজন পুলিশের সোর্স সরাসরি নাইমের উপর চড়াও হয়। তুই আসামি, চুপ থাক, এইরকম ধমক দিয়ে কলার চেপে ধরে নাইমের গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে তারা। এসআই লাঠি দিয়ে সজোরে আঘাত করতে থাকেন, আর সোর্স সোহেল লোহার পাইপ দিয়ে এলোপাতারি পেটাতে শুরু করেন। একজন জাতীয় দলের খেলোয়াড়কে রাস্তায় ফেলে এভাবে পেটানো হচ্ছে, অথচ আশেপাশে থাকা 100-200 মানুষ চিৎকার করে পুলিশের কাছে তাকে ছেড়ে দেওয়ার অনুমতি জানাচ্ছিলেন। কিন্তু কিছুতেই নাইমের নিস্তার হয়নি। শেষ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয় খুলশী থানায়। ওখানে সবাই জড়ো হয়েছে, প্রায় 100-150 জনের মানুষ। ওরা সবাই আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতে ছিল ওখানে। বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিছি, আইডি কার্ড দেখাচ্ছি, কোনো কিছু হয় নাই। ও আমার ব্যাগ ট্যাগ নিছে, এখানে আনছে, এসে বলতেছে স্যার আনছি। তো আমি দাঁড়াইছি। তো কিন্তু থানার ভেতরের চিত্রটা বদলায়নি। ওসির রুমে গিয়ে যখন নাইম তার জাতীয় দলের আইডি কার্ড দেখান, তখন ওসি আরিফুর রহমান তাকে রীতিমতো অপরাধীর মতো ধমকাতে থাকেন। বারবার বলতে থাকেন, চোখ নিচু করে কথা বল। ভাবা যায় দর্শক, দেশের পতাকাবাহী একজন অ্যাথলিটস থানায় গিয়ে বিচার চাবার বদলে উল্টো চোখ নিচু করে ধমক খাচ্ছেন। তবে গল্পের মোড় ঘোরে ঠিক তখনই। ওসির ফোনে হঠাৎ একটি কল আসে। ভেতরের খবর বলছে বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কড়া হস্তক্ষেপের উপর মহল থেকে এই ফোনটি এসেছিল। আর এই এক ফোনেই যেন জাদুর মতো সবকিছুই বদলে যায়। যে পুলিশ এতক্ষণ আগ্রাসী ছিল, তারা রাতারাতি শান্ত হয়ে যান। শেষ পর্যন্ত এসআই শফিক সহ 3 পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কিন্তু এখানেই একটি বড় প্রশ্ন থেকে যায়। নাইম হাসান বড় তারকা বলে আজ তার পাশে পুরো বোর্ড এবং দেশ দাঁড়িয়েছে। একটি ফোন কলেই হয়তো তিনি বেঁচে গেছেন, কিন্তু সেই জায়গায় যদি আপনি থাকতেন, যদি কোনো সাধারণ ছাত্র, চাকরিজীবী বা রিক্সা চালক থাকতেন, তাহলে কি খুলশী থানার এই অন্ধকার ঘরে তাহলে তার সাথে কি ঘটতে পারত? নাইম হাসানের এই ভয়ঙ্কর ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশের আরেক প্রান্তে ঘটেছে আরও একটি শিউরে ওঠার মতো ঘটনা। গত 11 জুন রাতে কুমিল্লা
কুমিল্লা থেকে নিখোঁজ হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ। কয়েকদিন পর তাকে উদ্ধার করা হয়েছে ঠিকই, কিন্তু তার শারীরিক অবস্থা দেখে যে কারো গাঢ় শিউরে ওঠার মতো অবস্থা। পুলিশ দাবি করে বসেছে জিসান আহমেদ নাকি কোনো অপহরণের শিকার হননি। রাজনৈতিক ফায়দা লুটতে তিনি নিজেই নাকি আত্মগোপন করেছিলেন। বিশ্লেষকরা মনে করছেন পুলিশের এই তথ্য কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এর সহজ অর্থ দাঁড়ায়, একজন মানুষ নিজে নিজে নিখোঁজ হলেন, নিজে নিজেই হাত পা বাঁধলেন, এরপর নিজেই নিজের শরীরকে কষ্ট দিলেন। এই ধরনের অবিশ্বাস্য গল্প কি সাধারণ মানুষ বিশ্বাস করবে? দর্শক, যদি দেশের আইন এবং সংবিধানের দিকে তাকানো যায় তাহলে বিষয়গুলো আরো পরিষ্কার হবে। বাংলাদেশের সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, আইন অনুযায়ী ব্যতীত কোনো ব্যক্তিকে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আর ৩৫-এর ৫ নম্বর অনুচ্ছেদে বলা আছে, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেয়া যাবে না বা নিষ্ঠুর অমানসিক দ্বন্দ্ব দেয়া যাবে না। প্রিয় দর্শক, এই দুটি ঘটনা থেকে আপনি কি ভাবছেন? বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, এই দুই ঘটনায় আপনার মতামত কি? বাংলাদেশের আইন শৃঙ্খলা আসলেই কি স্বাভাবিক রয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।